হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটু ভিন্ন একটা টপিকে কথা বলবো এবং মূল টপিকে যাওয়ার আগে আমি আমার ব্যাকগ্রাউন্ড একটু শেয়ার করব, কারণ আজকের টপিকটা আমার ব্যাকগ্রাউন্ডের সাথে রিলেটেড। আমি মুনিয়া, ডেনমার্কে আছি। রস্কিল্ড ইউনিভার্সিটিতে মাস্টার্স করছি। আমার সাবজেক্ট হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লিডারশিপ। স্বাভাবিকভাবেই ডেনমার্কে আসার পর অ্যাব্রোডে মাস্টার্স রিলেটেড অনেক কোয়েশ্চেন পাচ্ছি। তো এগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে কোয়েশ্চেনটা আমি পেয়েছি সেটা হচ্ছে লো সিজিপি নিয়ে অ্যাব্রোডে মাস্টার্সে অ্যাপ্লাই করা যাবে কি না, অথবা অ্যাপ্লাই করলেও অফার লেটার পাওয়ার চান্স কতটুকু, এবং এই লো সিজিপিএ আসলে কোন রেঞ্জের সিজিপিএ। প্রথমেই বলে নিচ্ছি এই লো সিজিপিএর মানদণ্ডটা আসলে কত। আমরা জানি যে কান্ট্রি ওয়াইজ এডুকেশন সিস্টেম এবং গ্রেডিং মেথড ভ্যারি করে। তো সেক্ষেত্রে এভারেজ একটা ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে হচ্ছে 4 স্কেলের সিজিপিএ, যেটা 4 স্কেলের সিজিপিএতে 2.5 থেকে শুরু করে 2.99 এই রেঞ্জটাকে সাধারণত লো সিজিপিএ বলা হয়ে থাকে, অথবা আমরা বলে থাকি তার কারণ হচ্ছে 4 স্কেলের সিজিপিএতে এই রেঞ্জটাকে সেকেন্ড ক্লাস ধরা হয়। আর মোরওভার মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিজ মাস্টার্সে স্কলারশিপের ক্ষেত্রে ব্যাচেলরের রেজাল্টে 70% মার্কস চাই, যেটা কিনা সিজিপিএ 3 থেকে শুরু হয়। এটাই আসলে মূলত এই রেঞ্জটাকে লো সিজিপিএ বলার কারণ। তো এই বিলো 3 সিজিপিএ নিয়ে আমি কিভাবে 4টা কান্ট্রি 6টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে প্রত্যেকটা থেকেই অফার লেটার ম্যানেজ করতে পেরেছিলাম, আমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করেছিলাম, আজকের ভিডিওটাতে আমি আমার সেই স্ট্র্যাটেজিগুলোই শেয়ার করব। আমি আমার প্রিপারেশন এবং প্রসেসিংয়ের পুরো জার্নিটাকে দুইটা পার্টে ভাগ করেছি। পার্ট 1 বিফোর অ্যাপ্লিকেশন আমি কী স্ট্র্যাটেজি ফলো করেছি, পার্ট 2 ডিউরিং অ্যাপ্লিকেশন আমি কী স্ট্র্যাটেজি ফলো করেছি। পার্ট 1-এ প্রথম যে স্ট্র্যাটেজির কথা আমি মেনশন করব সেটা হচ্ছে আইএলসের সাধারণ রিকোয়ারমেন্ট যেটা থাকে কান্ট্রি, ইউনিভার্সিটি এবং সাবজেক্ট ভেদে, সেটা হচ্ছে 6 থেকে 6.5। তো আমার সিজিপিএটা যেহেতু কম ছিল, আমি চেষ্টা করেছি যে আদার রিকোয়ারমেন্টসগুলো থ্রেশহোল্ড থেকে একটু বেশি করার। তো সেই চিন্তা থেকেই আমার টার্গেট ছিল আইএলসে 7+ ওভারঅল স্কোর করা, আর কোনো ব্যান্ডে যাতে 6.5-এর নিচে চলে না আসে সেটা মেনটেন করা। তো আলহামদুলিল্লাহ আমি সেটা করতে পেরেছিলাম। এখানে একটু বলে রাখা ভালো, ব্যাপারটা এরকম না যে আমি আইএলসে 8 পেলাম তার মানে হলো যে আমি আমার পূর্ববর্তী সব ল্যাকিংসগুলো আমি মনে হয় এটা দিয়েই ফিল আপ করে ফেলছি, বা আইএলসে 8 পেলাম মানেই আমি অ্যাডমিশন কনফার্ম করে ফেলছি। ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে এটা একটা পজিটিভ ভাইব দেয় আমার মতে, যে হ্যাঁ, কোনো কারণে হয়তো আমার সিজিপিএটা একটু কম হয়ে গেছে, কিন্তু এখন আমি চেষ্টা করছি নিজেকে ডেভেলপ করার, নিজেকে ইমপ্রুভ করার, আমি আমার নিজের উপর কাজ করছি। আমার সেকেন্ড স্ট্র্যাটেজি আমি যেটা বলবো সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা ভলান্টারি অ্যাক্টিভিটিস কনসেপ্টটা আমাদের দেশে খুব বেশি প্রচলিত না স্টুডেন্টদের মধ্যে, কিন্তু উন্নত বিশ্বে এডুকেশন সেক্টরে এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা ভলান্টারি অ্যাক্টিভিটিস খুবই ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। সো আমি যখন থেকে মাস্টার্সের প্রিপারেশন নেওয়া শুরু করেছি, আমি যখন থেকে চিন্তা করেছি যে হ্যাঁ আমি অ্যাব্রোডে মাস্টার্স করব, তখন থেকেই আমি আমার স্কুল লাইফ থেকে শুরু করে যাবতীয় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, কোন স্পোর্টসে আমি সেকেন্ড হয়েছিলাম, কোন কবিতা আবৃত্তিতে আমি ফার্স্ট হয়েছিলাম, এই সার্টিফিকেটগুলো আমি অ্যাকুমুলেট করা শুরু করি। সোজা কথা, আমি চেষ্টা করেছি যে আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোকে একটু ডকুমেন্টেশন করতে। তারপরে যেটা হচ্ছে যে আমি একটা এনজিওর সাথে কাজ করেছি ভলান্টিয়ার হিসেবে, প্লাস হচ্ছে আমি ক্যানাডার একটা অনলাইন প্ল্যাটফর্মে ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করেছি, ভলান্টারি টিচার ছিলাম। আমার থার্ড স্ট্র্যাটেজি ছিল জব এক্সপিরিয়েন্স। আমি মার্কেটিং ব্যাকগ্রাউন্ডে ছিলাম, সো আমি আমার গ্র্যাজুয়েশনের পরপরই চেষ্টা করেছিলাম যে একটা ভালো অর্গানাইজেশন থেকে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নেওয়ার। এটার পিছনে দুইটা কারণ ছিল। প্রথম কারণ হচ্ছে যে আমি একটা জব এক্সপিরিয়েন্স শো করতে পারবো। দ্বিতীয় কারণ হচ্ছে স্টাডি গ্যাপ যাতে না পড়ে যায়, এই টাইমটা যাতে আমি ইউনিভার্সিটিকে শো করতে পারি যে হ্যাঁ এটা আমার একটা প্রোডাক্টিভ টাইম ছিল, আমার কোনো স্টাডি গ্যাপ ছিল না, যার কারণে আমি এই চিন্তাটা করেছিলাম। এবং এই চিন্তার প্রেক্ষিতেই আমি বাংলাদেশে একটা গ্রুপ অফ কোম্পানির সাথে 5 বছর মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করেছি, এবং আমার এই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু আমি এসওপিতে খুব ক্লিয়ারলি সুন্দর করে মেনশন করেছিলাম। এবার আসি পার্ট 2-তে, ডিউরিং অ্যাপ্লিকেশন আমি কী স্ট্র্যাটেজি ফলো করেছিলাম।
অ্যাপ্লিকেশনের শুরুতেই আমি আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং ক্রিডেন্সিয়াল অনুযায়ী কান্ট্রি, ইউনিভার্সিটি এবং সাবজেক্ট চুজ করেছিলাম, এবং আমার কাছে মনে হয় এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। কারণ প্রথমত কিছু কিছু ইউনিভার্সিটি কিছু কিছু সাবজেক্টের জন্য বিলো 3 CGPA অ্যাকসেপ্ট করে না। প্লাস ব্যাচেলরের সাবজেক্টের সাথে যেই সাবজেক্টে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করা হবে সেই সাবজেক্টের কারিকুলামে যদি মিল না থাকে, ক্রেডিট পলিসি যেটা বলে সেটাতে যদি মিল না থাকে, তাহলে কিন্তু অ্যাডমিশন পাওয়া পসিবল না। সো এই ব্যাপারটা ইম্পর্ট্যান্ট। আর এগুলো ছাড়াও প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফি দরকার হয়। তো সেক্ষেত্রে যদি আমরা ব্যাকগ্রাউন্ড ওয়াইজ এটা চুজ না করি প্রপারলি, যেটা হবে যে আমাদের অ্যাপ্লিকেশন ফিটা ওয়েস্ট অফ মানি টোটালি, প্লাস রিজেকশনের চান্সটা অনেক বেড়ে যায়। আর যে কোনো রিজেকশনই আসলে ফ্রাস্ট্রেশনের কারণ হয়। সো আমি বলবো যে এই জিনিসটা খুবই কেয়ারফুলি, একটু টাইম কনজিউমিং হলেও এই জিনিসটা খুবই কেয়ারফুলি ডিল করা উচিত। আমার এই পার্টের সেকেন্ড স্ট্র্যাটেজি হচ্ছে এসওপি বা মোটিভেশন লেটার ক্রিয়েট করা। আমি বলবো এটা একটা আলটিমেট গেম চেঞ্জার। এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আমার এক্স্যাক্ট সংখ্যাটা ঠিক মনে নাই, তবে যতটুকু মনে পড়ে 6টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য আমি প্রায় 22 থেকে 25টা এসওপি এবং মোটিভেশন লেটার ক্রিয়েট করেছিলাম। এসওপি এবং মোটিভেশন লেটার দুইটা সেম জিনিস না, কিছু সিমিলারিটি থাকলেও এদের মধ্যে খুবই ক্রুশিয়াল এবং সাটেল কিছু ডিফারেন্স আছে যেগুলো মেনটেন করা ম্যান্ডেটরি। কিছু কিছু কান্ট্রিতে এসওপি চাই, কিছু কিছু কান্ট্রিতে মোটিভেশন লেটার চাই। সো আমি যেটা করেছিলাম আমার ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রেখে যেই সাবজেক্টে আমি অ্যাপ্লাই করব সেই সাবজেক্টের রিকোয়ারমেন্টগুলো প্রপারলি স্ক্রুটিনাইজ করে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে এসওপি ক্রিয়েট করেছিলাম। সিঙ্গেল এসওপি দিয়ে মাল্টিপল সাবজেক্টে অ্যাপ্লাই করা কখনোই উচিত না, এটাতে পজিটিভ রেসপন্স পাওয়ার চান্স অনেক কম। এই পার্টের লাস্ট যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে রিকমেন্ডেশন লেটার। সত্যি বলতে আমার অভিজ্ঞতা যেটা বলে যে স্কলারশিপের জন্য না হলে রিকমেন্ডেশন লেটার খুব একটা দরকার হয় না, কিন্তু হ্যাঁ অবশ্যই ম্যানেজ করতে পারলে এটা একটা বিগ প্লাস। তো আমি আমার ইউএসএ এবং নেদারল্যান্ডসে অ্যাপ্লাই করার জন্য রিকমেন্ডেশন লেটার ম্যানেজ করেছিলাম, এবং আমি ইউএসএতে 50% স্কলারশিপও পেয়ে গিয়েছিলাম। এখন হয়তো অনেকেরই প্রশ্ন থাকবে যে স্কলারশিপ পাওয়ার পরেও আমি কেন ইউএসএতে না গিয়ে ডেনমার্কে আসলাম। এটা নিয়ে হয়তো পরবর্তীতে কোনো ভিডিওতে ডিটেল বলার চেষ্টা করব। তো রিকমেন্ডেশন লেটার নিয়ে বলছিলাম। রিকমেন্ডেশন লেটার আমি আমার ইউনিভার্সিটি থেকে, যে ইউনিভার্সিটিতে আমি ব্যাচেলার্স করেছিলাম সেই ইউনিভার্সিটির একজন অ্যাসোসিয়েট প্রফেসর এবং একজন প্রফেসরের কাছ থেকে আমি রিকমেন্ডেশন লেটার ম্যানেজ করেছিলাম, যারা কিনা আমাকে খুব ভালো করে চিনতেন এবং আমার ব্যাপারে জানতেন। এবং রিকমেন্ডেশন লেটারের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ যে যিনি আমাকে রিকমেন্ড করছেন তিনি যেন আমার ব্যাপারে খুব ভালো জ্ঞান রাখেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, কিছু অ্যাডিশনাল টিপস। ফার্স্ট অফ অল, অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যাপ্লিকেশন করা উচিত। যতগুলো সম্ভব ইউনিভার্সিটি এবং সাবজেক্টে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে অ্যাপ্লাই করা উচিত, কারণ যত বেশি অ্যাপ্লিকেশন করা হবে অ্যাপ্লিকেশনে রেসপন্স পাওয়ার চান্স তত বেড়ে যাবে। আবার কিছু কিছু ইউনিভার্সিটিতে একই অ্যাপ্লিকেশন ফি দিয়ে মাল্টিপল সাবজেক্টে অ্যাপ্লাই করা যায়। সো ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করলে এটা কখনোই মিস করা উচিত না। টিপস নাম্বার 2 হচ্ছে এসওপিতে আমার নিজের যে অ্যাচিভমেন্টগুলো এগুলোকে খুব সুন্দর করে হাইলাইট করা, এটা যেন কোনোভাবেই মিস না হয়। তো আজকে এই ছিল আমার প্রিপারেশনের জার্নিটা। আমি চেষ্টা করেছি অল্প সময়ে যতটুকু পসিবল ডিটেল বলার জন্য। তারপরও কারো যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আজকে এখানে আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকসে ইনশাল্লাহ আবার দেখা হবে।